ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে গ্রামাটিক্যাল টার্মস যেগুলো আগে বিভিন্ন পরীক্ষায় পড়েছে এবং কিছু প্র্যাকটিস সেট, অনেক বেশি প্রশ্ন নয় কিন্তু অনেকটা নতুন ধারণা পাবে। চলো শুরু করা যাক গ্রামাটিক্যাল টার্মসের বিভিন্ন প্রশ্ন নিয়ে। স্পোকা, SPOCA, এই স্পোকা শব্দটার অর্থ কি? কেভিএস এক্সামে পড়েছিল, তো তোমরা বুঝতে পারছো কেন্দ্রীয় বিদ্যালয়ের যে পরীক্ষা, তাতে দেখো স্পোকা এস ফর সাবজেক্ট, তাহলে এস ফর সাবজেক্ট, পি ফর, দেখো এখানে যদি আমরা অপশানগুলো দেখি, পি ফর কোথাও আছে প্রেডিকেট, প্রেডিকেটর, প্রেডিকেশন, প্রেডিকেশন। তাহলে যেটুকু পার্থক্য আছে আইদার প্রেডিকেট, প্রেডিকেটর, নাহলে প্রেডিকেশন। প্রেডিকেশন বলে কিছু হয় না। তাহলে হয় কি প্রেডিকেট এবং প্রেডিকেটর। কি পার্থক্য রয়েছে? এই প্রেডিকেট বলতে এই প্রেডিকেটের মধ্যে কি থাকতে পারে? ভার্ব থাকবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে, এগুলো থাকতেও পারে প্রেডিকেটে। কিন্তু প্রেডিকেটর, প্রেডিকেটর কি? এটা কেবলমাত্র ভার্ব ফ্রেজ। তাহলে এই স্পোকাতে কি থাকবে? সাবজেক্ট। প্রেডিকেট যদি বলি তাহলে দেখো আর ওখানে অবজেক্টের দরকার নেই, কমপ্লিমেন্টের দরকার নেই বা অ্যাডজাংক্টের দরকার নেই, কারণ পুরোটাই বাকিটাই হচ্ছে প্রেডিকেট। কিন্তু প্রেডিকেটর বললে অবজেক্টেরও প্রয়োজন আছে, কমপ্লিমেন্টেরও বা অ্যাডজাংক্টেরও। দেখো পার্থক্য শেষটায় কোথাও রয়েছে অ্যাডজাংক্ট, কোথাও অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা প্রেডিকেটর বলবো নাকি প্রেডিকেট? অবশ্যই বলবো প্রেডিকেটর। কেন না এটা ভার্ব ফ্রেজ, আর এটা বললে অবজেক্টকে আর বলতে হচ্ছে না, সরি অবজেক্টকে বলতে হবে, কিন্তু প্রেডিকেট বললে বলতে হবে না, কারণ অবজেক্ট বা কমপ্লিমেন্ট ও আসছে প্রেডিকেটের মধ্যে। কাজেই প্রেডিকেট বলবো না, বলবো প্রেডিকেটর। তাহলে প্রেডিকেটের একটা পার্ট হচ্ছে প্রেডিকেটর, বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে স্পোকার এস ফর সাবজেক্ট, পি ফর প্রেডিকেটর, তারপরে ও ফর অবজেক্ট, সি ফর কমপ্লিমেন্ট, এগুলো সব জায়গায় এক, আর শেষে এ ফর অ্যাডজাংক্ট। তাহলে একবারে আমি শেষেরটা লিখছি এ ফর অ্যাডজাংক্ট। কোথাও থাকতে পারে অ্যাডভার্বিয়াল, তাহলে ভার্ব সম্পর্কে কিছু বলা হবে এই জন্য অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাংক্ট। তাহলে বি এর অপশনটা কারেক্ট। এটা কেভিএস এ পড়েছিল, যেন তোমাদেরও পড়ে যায়। A verb whose subject and object are the same person or thing is called, একটা ভার্ব যার সাবজেক্ট এক এবং অবজেক্টও এক, দুজনেই এক বা দুটি বস্তুই এক, তাহলে সেই ভার্বটাকে কি বলবো? লিঙ্কিং ভার্ব, কগনেট ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ইন্ট্রানজেটিভ ভার্ব। আমি জানি তোমরা এই প্রশ্নটা জানো, এটা কিন্তু আমার করা প্রশ্ন, পড়েনি, কিন্তু তোমরা তাড়াহুড়োয় ভুল করবে কগনেট ভার্ব বলে, কিন্তু কগনেট ভার্ব হবে না। তোমরা কগনেট অবজেক্ট জেনেছো, কগনেট ভার্ব নয়, কিন্তু এটা হবে রিফ্লেক্সিভ ভার্ব। কেন রিফ্লেক্সিভ প্রোনাউন জানো? যেখানে রিফ্লেক্সিভ প্রোনাউনে কি হয় না, সাবজেক্টটাকেই রিফ্লেক্ট করে, সেলফ যুক্ত প্রোনাউন হয়েছে। তাহলে সেখান থেকে যদি তোমরা ভাবো তাহলে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি রিফ্লেক্সিভ ভার্ব ঠিক করতে পারবে। তাহলে রিফ্লেক্সিভ ভার্ব কোনটা? না এমন একটা ভার্ব, ধরো আমি বললাম এনজয় ইয়োরসেলফ, হলো? তাহলে এখানে আবার বা ধরো কিপ ইয়োরসেলফ কাম, দেখো এখানের সাবজেক্ট ইউ, অবজেক্টও ইউ, তাহলে এই ভার্বটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আর কগনেট অবজেক্ট তোমরা জানো, কগনেট অবজেক্ট সমধাতুজ কর্ম, একই ধাতু থেকে যদি সাবজেক্ট অর্থাৎ ক্রিয়া
সরি, কর্তা এবং ক্রিয়ার উৎপত্তি হয় বাংলাতে তোমরা জানো। তাহলে এটা রিফ্লেক্সিভ ভার্ব। আর বাকি ভার্বগুলো বলছি না, এর আগের ভিডিওতে বলেছি। রিফ্লেক্সিভও হয়তো বলেছি। এ কম্বিনেশন অফ টু ভাওয়েলস ইজ কল্ড সিলেবল, ডিপথং, মরফিম, ফোনেম। খেয়াল করো, তোমরা হয়তো টার্মটা বা উত্তরটা জানো ডিপথং, যেমন তোমরা এনিট পড়েছো, এনিট ভার্জিলের এ এবং ই দুটো একসাথে, এটা হচ্ছে ডিপথং হয়েছে। এটা ভাওয়েল, কিন্তু ভাওয়েলের হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে ডিপথং। আর মরফিম, ফোনিম, এটা তোমরা বিএড পড়ার সময় আশা করছি জেনেছো। মরফিম হচ্ছে একেবারে স্মলেস্ট ইউনিট হ্যাভিং সাউন্ড, স্মল হ্যাভিং মিনিং, স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ডস হ্যাভিং মিনিং, সেটা হচ্ছে মরফিম। আর ফোনিম এটা স্মলেস্ট ইউনিট, কিন্তু সাউন্ডের মানে শব্দের স্মলেস্ট ইউনিট। কাজেই এগুলো তোমাদের লিঙ্গুইস্টিকে আছে, হয়তো জানো। আমি ডিপথং, এটা তাহলে ডিপথং, কম্বিনেশন অফ টু ভাওয়েলস। নেক্সট, রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর অলসো নোন অ্যাজ। রিফ্লেক্সিভ প্রোনাউন অন্য কি নামে পরিচিত? কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তোমরা জানো, এই তিনটা যেহেতু জানো, কাজেই অন্যটা নিশ্চিত হবে। এবার তোমার প্রশ্নে কি দিতে পারে? আমি ধরো সবগুলোই জানা দিয়েছি, এখানে এখানে একটা অজানা, এমন এই যেমন কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন, এরকম একটা অজানা টার্ম তোমাদের দিয়ে দিল। কিন্তু যদি তোমরা ভাবো তাহলে কিন্তু পেরে যাবে। কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন, ধরো আমি লিখলাম ইওর সেলফ, তাহলে তো দেখেই বোঝা যাচ্ছে এতে ইউ রয়েছে এবং সেলফ রয়েছে, এই জন্য কম্পাউন্ড। তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে অন্য কি নামে আমরা জানতে পারি? কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন। মনে রাখো, এটাও কিন্তু কেভিএস এ পড়েছিল। নেক্সট, অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড। দেখো কেভিএস এ কিন্তু অনেকগুলো দিয়েছে 11তে। অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড। ইন্টারজেকশন কি জানো অবশ্যই, হুইচ এক্সপ্রেস এ স্ট্রং ফিলিং, এটাই হবে। আর বাকিগুলো দেখো হচ্ছে না। হুইচ ইজ অলওয়েজ ইউজড আফটার এ নাউন, এরকম কোনো ব্যাপার নেই। আমি বললাম ইন্টারজেকশন এলাস, এরপর যে নাউন বসবেই এরকম কোনো ব্যাপার নেই, বা হুররে ইত্যাদি ইত্যাদি, কাজেই হবে না। হুইচ ইজ অলওয়েজ ইউজড বিফোর অ্যাডজেক্টিভ, এটাও হবে না। হুইচ ইজ নেভার ইউজড ইন কনভারসেশন, এটা হবে না, কখনোই ব্যবহার করা হয় না এমনটা নয়। কাজেই হুইচ এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস। আই সলভড দ্য সাম মাইসেলফ। আমি এই কোশ্চেন গুলো করার অর্থ, আমার বিশ্বাস তোমরা এর অনেকটাই জানো, 80% কি 90% জানোই, বা 100%। তবুও একটু তোমাদের মাথাকে ভাবানো, ঠিক আছে? আই সলভ দ্য সাম মাইসেলফ, আমি নিজেই এটা সমাধান করেছি অঙ্কটা। দ্য ওয়ার্ড মাইসেলফ, মাইসেলফ কি? রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন, এক্সটেন্সিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তোমরা খুব তাড়াহুড়ো করে উত্তর দিয়ে দেবে, ইয়েস কমন কোশ্চেন পেয়ে গেছি, রিফ্লেক্সিভ করে দেবে। হলো? কি ভুল, ঠিক হবে না ভুল হবে? তোমরা বলবে হ্যাঁ স্যার রিফ্লেক্সিভি, না, একটু ভুল হয়ে যাবে। রিফ্লেক্সিভি কি হবে? ওই যে সাবজেক্ট অবজেক্ট দুজনেই এক। এটা দেখো, এখানে সেলফযুক্ত প্রোনাউনটা অবজেক্ট হচ্ছে না, কিন্তু এটা অবজেক্ট হচ্ছে কার? সামের। তাহলে কি হবে এটা? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে না, কারণ মাইসেলফ, আমি কষেছি অঙ্কটা নিজেই। তাহলে দেখো মাইসেলফ, কিন্তু আমি যদি বলি আই কিল্ড, বা আই কিল্ড না, কেউ নিজেকে চায় না, কেউ বাদ দিলাম আমি, আই লাভ মাইসেলফ, অবশ্যই এটা রিফ্লেক্সিভ প্রোনাউন।
কিন্তু এখানে যেমন রয়েছে একটা নাউনের সাথে যুক্ত রয়েছে বা একটা নাউনের পরে বসেছে, এইখানে এটা কিন্তু রিফ্লেক্সিভ নয়, ভুল করবে না। তাহলে এটা কি? জোর দেওয়ার জন্য যেটা তোমরা এমফ্যাটিক প্রোনাউন শুনেছ, সেটাই ইন্টেন্সিভ প্রোনাউন, অন্য নাম দিয়েছি আমি ইন্টেন্সিভ প্রোনাউন। অবশ্যই জানো, শুধু একটু ধরিয়ে দেওয়া, তোমাকে মনে করিয়ে দেওয়া পরীক্ষার আগে, নাথিং মোর। A basic sentence is also known as একটা বেসিক সেন্টেন্স কি? তাহলে একটা সেন্টেন্সের বেসিক কি হতে পারে? প্রথমত ভার্ব, আর একটা যেহেতু ভার্ব একে কেউ সম্পাদন করবে, সেটা সাবজেক্ট। তাহলে এইটা যদি বেসিক হয়, তাহলে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে কোথায়? এটা হলেই তো বেসিক। তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখো, ঠিক আছে। I employed the man who came yesterday. এটা বিপিএসসি তে এসেছে, বিহারের পিজিটিতে। The above sentence is an example of which one of the following classes? দেখো, I employed the man who came yesterday. এটা কিসের উদাহরণ? রিলেটিভ প্রোনাউন ইন অ্যাকুজেটিভ কেস, রিলেটিভ প্রোনাউন ইন নমিনেটিভ কেস, রিলেটিভ প্রোনাউন ইন জেনেটিভ কেস। তাহলে কোনটা হবে? অর্থাৎ এখানে সবগুলো রিলেটিভ প্রোনাউন আছে, তাহলে তোমাকে জানতে হবে কিটা, কেসটা। এই অ্যাকুজেটিভ কেসে কি হবে? অবজেক্ট হয়। নমিনেটিভ কেসে কি হয়? সাবজেক্ট হয়। জেনেটিভ কেসে কি হয়? পজেশন বোঝায়। তাহলে এখানে দেখো, হুটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আই এমপ্লয়েড দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, সাবজেক্ট হিসাবে অবশ্যই। তাহলে এটা হবে রিলেটিভ প্রোনাউন ইন নমিনেটিভ কেস। এটা অ্যাকুজেটিভ হবে কি? এখানে আমি কাজ দিয়েছিলাম মানুষটাকে যে গতকাল এসেছিল, দেখো এখানে হুটা কিন্তু অবজেক্ট হচ্ছে না, কাজেই হবে এটা রিলেটিভ প্রোনাউন ইন নমিনেটিভ কেস, বি এর অপশনটা। বোঝা গেছে নিশ্চয়ই? নেক্সট, the question word for all possessive forms such as possessive nouns, possessive pronoun and possessive adjective, যে এগুলো যাই বোঝাক না কেন, কোশ্চেন ওয়ার্ডটা কি হয় পজেশনের জন্য? হোয়াট, হুম, হুজ, হোয়ার, অবশ্যই হুজ, তাই না? ধরো হুজ বুক ইজ দিস, তাহলে ওখানে পজেসিভ অ্যাডজেক্টিভ হুজটা হয়েছে। কাজেই পজেসিভ নাউন বোঝাও, প্রোনাউন বোঝাও বা অ্যাডজেক্টিভ বোঝাও, যখন কোশ্চেন ওয়ার্ডটা ওটার জন্য কি হবে? পজেসিভনেস বোঝানোর জন্য অবশ্যই হুজ। নেক্সট, which of the following pronoun is used to indicate the nearness and number of a specific noun? কোন প্রোনাউনটা ব্যবহার করা হয় নিয়ারনেস বোঝানোর জন্য? কোনো একটা নাউনের নিয়ারনেস বা নাম্বার অফ এ স্পেসিফিক নাউন, নাম্বারও বোঝায়। কোনটা খেয়াল করো তোমরা, দিস সামনেরটাকে বোঝানোর জন্য, আবার দূরেরটাকে বোঝানোর জন্য দ্যাট, তাহলে এটা দিয়ে নিয়ারনেস বোঝাচ্ছি। আবার নাম্বারও বোঝায়, দিজ, দোজ, তোমরা প্রত্যেকেই জানো। আমি শুধু কি করলাম, একটু নক করলাম তোমাদের। তাহলে এগুলো কি জানি আমরা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইটা। থ্যাংক ইউ, আজকে এটুকুই সময় করে আমি বের করতে পেরেছি। সরি, আরেকটা প্রশ্ন রয়েছে, আরেকটা প্রশ্ন। when we change the number and gender of a noun or pronoun, যখনই আমরা একটা নাউনের নাম্বার চেঞ্জ করি, করি না? পেন থেকে পেন্স, বা জেন্ডার চেঞ্জ করি, ম্যান, ওমেন, তাহলে এই যে চেঞ্জ করেছি, চেঞ্জ ইন ফর্ম, এটাকে কি বলা হয়? কনজুগেশন, ডিক্লেনশন
nominalization, conversion or zero derivation। দেখো কনজুগেশন এটা ভার্বের ক্ষেত্রে, তাহলে ভার্বের ক্ষেত্রে চেঞ্জ ইন ফর্ম সেইটা হচ্ছে কি কনজুগেশন। আর ডিক্লেনশন এইটা নাউনের ক্ষেত্রে হতে পারে, প্রোনাউনের ক্ষেত্রে হতে পারে, হয়েছে, আর বাকি যা কিছু। তাহলে এই যে চেঞ্জটা করছি ফর্মের সেইটাকে বলা হচ্ছে ডিক্লেনশন। তাহলে কনজুগেশনের সাথে ডিক্লেনশনের পার্থক্য কি? না, কনজুগেশন হয় কেবলমাত্র ভার্বের, আর ডিক্লেনশন যে কোনো চেঞ্জটা, যে কারোর চেঞ্জটা, সেটা হচ্ছে চেঞ্জ ইন ফর্ম, সেটা হচ্ছে ডিক্লেনশন। হয়েছে। আর নমিনালাইজেশন কি বুঝতেই পারছো, নমিনালাইজেশন তার মানে নমিনালাইজ করা, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা ভার্ব এগুলো থেকে নাউন করা, সেটা হচ্ছে নমিনালাইজেশন। আর একটা এটা কনভার্সন অর জিরো ডেরিভেশন। কেন একটু বলে দিই, এই কনভার্সন বা জিরো ডেরিভেশন সেটা কি জানি, জিরো দিয়ে বুঝতে পারছো যে কোনো একটা, এই ধর অ্যাডজেক্টিভ, ও অ্যাডজেক্টিভও যা নাউনও তা, যদি দুটো একই হয় অর্থাৎ সেখানে কোনো চেঞ্জ হয়নি, এই জন্য জিরো ডেরিভেশন, কোনো পরিবর্তন হয়নি, শুধু ওদের কখনো ব্যবহার বিধি আলাদা। একটা অ্যাডজেক্টিভকে যেভাবে ব্যবহার করব, ধরো ক্লেম, তাহলে ক্লেম ভার্বও হতে পারে, আবার ক্লেমটা নাউনও হতে পারে, ব্যবহার করছি আলাদা রকম ভাবে, কিন্তু দুটো শব্দই এক, কোনো চেঞ্জ নেই শব্দের মধ্যে। তাহলে ওটাকে বলা হচ্ছে কনভার্সন বা জিরো ডেরিভেশন। অবশ্যই জানিও, তোমরা অলমোস্ট সবগুলোই জানো আশা করা যায়, আমি শুধু একটু মনে করিয়ে দিলাম। থ্যাংক ইউ।